কিছু সৈনিকদেরকে জেলে খুব পরিমাণে টর্চার করা হচ্ছে। সেখানের মাঝে প্রত্যেকজন কয়েদির মুখে লোহার মাস্ক লাগানো, আর তারা এই মাস্কের মাধ্যমে শুধুমাত্র বেঁচে থাকার জন্য লিকুইড খাবারই খেতে পারবে। তো সেখানে একটা মেশিন ছিল, যদি তারা কোনোভাবে পালানোর চেষ্টা করে বা আক্রমণ করতে চায় তাহলে তাদের পায়ে বাঁধা শেকল টান দিয়ে একটা ফ্যানের মধ্যে ফেলা হবে, যার মধ্যে কুচি কুচি হয়ে মারা যাবে তারা। আর এখানে এরা এত টর্চার সহ্য করার পর আক্রমণ করতে গেলে কয়েকজন এই মেশিনের মাধ্যমেই মারা যায়। তবে কাই নামের একজন তার পা হারিয়ে ফেললেও এই মেশিন নিয়ন্ত্রণ করে আর এখান থেকে বাকিদের এবং নিজেদেরকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। তারপর দেখা যায় সেখানেই কাই বেহুশ হয়ে যায় আর তার চোখ খুলে একটা শিপে, যেখানে সে ছিল এতদিন হ্যাচের কাছে। হ্যাচ তাকে বলে সে যদি তাকে সাহায্য করে ওই ল্যাংকে হারাতে তাহলে সে তার বাবাকে মুক্ত করতে হেল্প করবে এবং তাকেও। তো এই কথায় রাজি হয়ে যায় কাই। তখন হ্যাচ কাইয়ের একটা রোবট পাও লাগিয়ে দেয়, কারণ তার পা কাটা পড়েছিল। তো তারপর কাই বেরিয়ে পড়ে তার কাজে। তাকে হ্যাচ পাঠায় একটা স্পেস শিপের মধ্যে, আর সে যেখানে যেখানে যাবে সেখানকার সব ডাটা হ্যাচকে ট্রান্সফার করতে হবে। তো হ্যাচ তাকে গাইড করছিল কোথায় কি করতে হবে সেই বিষয়ে। কাই তখন হঠাৎ করেই খেয়াল করে স্পেস শিপের মধ্যে অদ্ভুতভাবে লাইট জ্বলছে আর নিচ্ছে আর অ্যালার্ট করছে বিপদের। কিছু বুঝে ওঠার আগেই কাই বিচ্ছিন্ন হয়ে চলে আসে অন্য এক প্ল্যানেটে, যেখানে অক্সিজেন লেভেল খুবই কম, আর তাই তাকে অক্সিজেন মাস্ক নিয়েই বাইরে যেতে হয়। কাই বাইরে গিয়ে আরো একজন মেয়েকে পায় যার নাম ট্যারেন। তার সাথে আর একটা লোকও মরে পড়েছিল। তবে কাই ট্যারেনকে নিয়েই চলে আসে এবং সে খেয়াল করে না সে মৃত লোকটাকে কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে। তো ট্যারেন এসে স্পেসশিপের মধ্যে তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কম্পিউটারে। তারপর ট্যারেন কাইকে নিয়ে বাইরে আসে স্পেসশিপের বাকি টুকরোগুলো খুঁজতে। সেখানে ট্যারেন কাইকে বলে এটা চাঁদ। কাই বলে কি? ট্যারেন বলে এটা কোনো গ্রহ নয়, এটা চাঁদ। কাই তখন বলে তাই নাকি, কিন্তু তুমি কি করে জানো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ট্যারেন তখন বলে কারণ এটা একটা গ্রহ এবং আমরা তার চাঁদে আছি। তারপর তারা দুইজন হাঁটতে হাঁটতে একটা প্রবের কাছে আসে, আর সেটাই ভালোভাবে নয়, আমাদের এখান থেকে যাওয়া উচিত। ট্যারেন তখন বলে আমার মনে হচ্ছে এখানকার আবহাওয়া এইরকমই, এই জন্যই হয়তো এই প্রবটায় এত দ্রুত জং ধরে যাচ্ছে। আচ্ছা চিন্তা করো তো, এখন মানুষের বডিতেও যদি এরকম হয় তাহলে কি অবস্থা হবে ভাবতে পারছো? আচ্ছা যাই হোক, চলো আমরা আরো একটু সামনে এগিয়ে যাই। তো এরপর কাই দূর থেকে একটা জিনিস দেখায় আর বলে আমরা তো এইটাই খুঁজছি। ট্যারেন বলে আমাদের সংকেত। তারপর আর একটা জিনিস দেখে কাই আর বলে এইটা কি? ট্যারেনও তখন দেখে বলে তাই তো, এটা কি আসলে? কাই এর উত্তরে জানায় আমি তো জানি না, আমি তো এখানে আগে আসিনি। ট্যারেন তখন বলে তুমি নিশ্চিত? কাই জানায় হ্যাঁ অবশ্যই, আমি তো এখানে নতুন। ট্যারেন তখন জানায় এটা হচ্ছে একটা শিলা। তো চলো আমরা সামনে যাই আরো আর কাছ থেকে দেখি। তখন কাই ট্যারেনকে বলে আমি তোমার সাথে যাব না, কারণ আমরা দুজনই জানি আমাকে তারা পালাতে দিবে না আর আমি আবারও বন্দী হতে পারবো না। ট্যারেন বলে হ্যাচের লোক তুমি, তাই না? তুমি কি জানো হ্যাচ কতটা নির্দয়? সে আমাদের উপর আক্রমণ করেছে, তারপর সে না জানি কত মানুষের প্রাণও নিয়েছে। কাই তখন বলে আমি এসব জানতে চাই না, আর আমি কারো বন্দী হয়েও থাকতে পারবো না, সরি। তো তারপর সেখান থেকে কাই চলে যায়, সে এই গ্রহ থেকে যাবে না বলে। তারপর কাই আবারও সেই স্পেসশিপের ভেতরে আসে, আর এখন এখানে আছে মাত্র 9% অক্সিজেন। তো সেখানে কম্পিউটার থেকে কিছু ইনফরমেশন পায় কাই সেই হ্যাচের ব্যাপারে। হ্যাচ আসলে সরকারের সাথে প্রতারণা করার ক্রাইম করে অবৈধ সব কাজকর্ম করত, টেরোরিস্টদের তৈরি করত, এরকম নানা রকমের ক্রাইম সে ভিডিও করে রেখেছে। আর কাইকে এখানে পাঠানোটাও তার একটা টার্গেট ছিল, যাতে করে এই স্পেসশিপের ডাটা দিয়ে সরকারের সাথে প্রতারণা করা যায়। তো যাই হোক, এইসব দেখার পর কাই সিদ্ধান্ত নেয় সে আবারও ফিরে আসবে ট্যারেনের কাছে। ট্যারেন তাকে দেখে বলে কি ব্যাপার, তুমি চলে এসেছো? কাই বলে হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তারা চলে যাবে। অর্থাৎ কাই এখানে পর্সের কথা বলছিল, যার মাধ্যমে তারা এখান থেকে বের হতে পারবে। কিন্তু তখন ট্যারেন বলে আগে নিজের পরনে থাকা কাপড় চেঞ্জ করো, কারণ তারা যদি দেখে তোমার গায়ে হ্যাচের লোকের কাপড় তাহলে সেখানেই শুট করবে। তো এরপর কাই তার কাপড় খোলে আর তাদের কাছে সংকেত আসে অ্যারোহেডের থেকে যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হলে সব পর্স চলে যাবে। তো কাই আর ট্যারেন তখন দৌড়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে কিছু একটা পেছনে আছে ভেবে কাই সেদিকে যায়, আর সাথে সাথেই সে উধাও হয়ে যায়। ট্যারেন কাইকে না দেখে যখন পেছনে তাকিয়ে খোঁজে তখন সে দেখে কিছু একটা কাইকে গর্তের ভেতরে টানছে, আর কাই নিজেকে আটকাতে পারছে না। ট্যারেন খুব চেষ্টা করে তাকে আটকে রাখতে, কিন্তু সেও পারছিল না। কাই বুঝতে পারে যদি সে ট্যারেনের হাত এইভাবেই ধরে রাখে তাহলে ট্যারেনও তার সাথে ভেতরে চলে
আসবে, তাই কাই হাত ছেড়ে দেয় আর অন্ধকার গর্তের মধ্যে হারিয়ে যায়। তো এরপর ট্যারেন কোনো মতে ফিরে আসে তার স্পেসশিপে, কারণ সে আর কাই যে পর্স দিয়ে যেতে চেয়েছে সেগুলো চলে গিয়েছে। তাই ট্যারেন তার স্পেসশিপে আসার পর তার সাথে সেই কম্পিউটারটা কথা বলার চেষ্টা করে, আর স্পেসশিপের ভেতরে এখন অক্সিজেন আছে 0%। তো তখন কম্পিউটার রোবটটা বলে, আমার কথা কি শুনছো ট্যারেন? ট্যারেন বলে, হ্যাঁ শুনছি। তো তারপর 4 দিনের মতো হয়ে যায়। কাইকে খুঁজেই যাচ্ছে ট্যারেন, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পায় না সে। অবশেষে সে একটা জায়গায় আসে যেখানে অনেক উজ্জ্বল ব্যাগের মতো কিছু আছে, যেটা দেখতে খুবই অদ্ভুত। আর তার পাশেই পড়েছিল কাই। ট্যারেন তখন দৌড়ে তার কাছে যায় তাকে ডেকে তোলার জন্য, কিন্তু কাই উঠতে পারে না কারণ সে ছিল বেহুশ। এরপর ট্যারেন কাইকে নিয়ে আসে তার স্পেসশিপের ভেতর আর তার ব্লাড টেস্ট করায়, তাকে দেখাশোনা করে হুঁশে ফিরিয়ে আনে। কাই তো একদমই সুস্থ ছিল। ট্যারেন তখন জিজ্ঞেস করে, কেমন লাগছিল সেখানে? কাই বলে, মনে হচ্ছিল ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখছি। ট্যারেন তখন বলে, আর এখন কেমন লাগছে? কাই জানায়, মনে হচ্ছে জেগে উঠেছি, ভালো লাগছে। ট্যারেন বলে, তার মানে তুমি বলছো এখন ভালো আছো? কাই জানায়, হ্যাঁ ভালো আছি। আর আমি কয়দিন হবে এভাবে ছিলাম? ট্যারেন জানায়, এই তো 4 দিন। কাই তখন জিজ্ঞেস করে, ওই পর্সগুলো কি আমাদের ছেড়ে চলে গিয়েছে? কিছুই কি রেখে যায়নি আমাদের জন্য? ট্যারেন বলে, না। কাই তখন বলে, কোনো খাবার বা কোনো পানি এরকম কিছুই কি দিয়ে যায়নি? ট্যারেন বলে, না দেয়নি। তো তারপর কাই বলতে থাকে, আমাদেরকে কিছু তো একটা উপায় বের করতে হবে এখান থেকে যাওয়ার জন্য। এর উত্তরে ট্যারেন বলতে থাকে, হ্যাঁ কিন্তু আমরা কি একাই এখানে আছি? হয়তোবা না। তারপর তারা দুজন বাইরে আসে আর সেই রাতের ব্যাগটার কাছে আসে ট্যারেন। ট্যারেন আর কাই মিলে সেই ব্যাগটা ছিঁড়ে ফেলে। এটার ভেতর থেকে বেরিয়ে আসে একটা মানুষ, আর তার নাম হলো অলিন্ডার। তো অলিন্ডার যেহেতু বেহুশ হয়েছিল, তাই কাই তার চোখ স্ক্যান করে নেয় যেন সে স্পেসশিপটা চালু করতে পারে। আর কাই ট্যারেনকে বলে সে অলিন্ডারকে ছাড়াই যাবে। তো তখন ট্যারেন এসে বলে, আমি কিন্তু তোমাকে ছোট থেকে জানি। তোমার বাবা তখন আমার বাবার জন্য কাজ করতেন, কিন্তু আমি যে কাইকে জানতাম সে কিন্তু কখনো কোনো মানুষকে মরার জন্য ছেড়ে যেতে পারে না। সে সবসময় মানুষের জীবন নিয়ে ভেবেছে। কাই তখন বলে, আমি তোমাকে জানি না, আর তুমিও আমাকে এখন জানো না। আর আমরা এখন আর ছোট বাচ্চা না, আমরা একে অপরের প্রাণ বাঁচানোর মতো যথেষ্ট বড়। ট্যারেন বলে, আমি তো বলছি না আমাকে বাঁচানোর কথা, আমি শুধু বলছি যে আমি যেই মানুষকে জানতাম সে কখনো কাউকে মরার জন্য ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারত না। কাই তখন বলে, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, তাই চুপ থাকো। ট্যারেন বলতে থাকে, কিন্তু আমি তো জানতাম তুমি খুব ফানি ছিলে, তুমি আমাদেরকে হাসানোর জন্য কত কিছুই না করতে, কিন্তু আমি এখন তোমার দিকে তাকিয়ে দেখছি, তোমার চোখের দিকে দেখছি, আগের থেকে সেগুলো অনেক আলাদা। তুমি যখন বেশি ভাবো তখন তোমার হাত কাঁপতে শুরু করে। তুমি কি মনে করতে পারছো আমি আদৌ কার কথা বলছি? কাই তখন বলে, যদি আমি তোমার বন্ধুকে জাহাজে যেতে দিই তাহলে আমি আমার একমাত্র সুযোগকে বিপদে ফেলে দিব এবং আমি সেই শেষ ব্যক্তিকে হারিয়ে ফেলবো যে আমার কাছে অনেক কিছু। ট্যারেন বলে, তাহলে অলিন্ডারের কি হবে? তাকে কি করব? কাই বলে, আমি জানি না আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো কিনা। ট্যারেন তখন বলে, হ্যাঁ তুমি পারবে, তুমি সবসময় এটাই করে দিবে। আর তুমি হ্যাচের হয়ে কাজ করেছো, তোমাকে আমি বাঁচতে দিব না। তো এরকম করে এখানে হ্যাচকে নিয়ে খুব রাগ প্রকাশ করে অলিন্ডার, আর রাগের মাথায় সে বন্দুক দিয়ে মারতে যায় কাইকে। তখনই সেখানে কাই এসে আটকাতে যায় আর গুলি লেগে যায় ট্যারেনের মাথার হেলমেটের মধ্যে, যার ফলে সে আঘাত পায় হেলমেট ভেঙে, আর সে বেহুশ হয়েই পড়ে যায়। তখন কাই অলিন্ডারকে মেরে বেহুশ করে ফেলে। তারপর দেখা যায় কাইয়ের বুকেও একটা বুলেট ঢুকে গিয়েছে, যার যন্ত্রণাতে কাই চিৎকার করে ওঠে। সে নিচে পড়ে যায়। অনেক কষ্ট করে একটু শক্ত হয়ে সে দাঁড়ানোর চেষ্টা করে ট্যারেনকে হেল্প করবে বলে, কিন্তু সে পারে না, আর সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। কায়ের যখন হুঁশ ফিরে তখন সে অদ্ভুত ভাবে পড়েছিল। তার গায়ে কোনো রকমের কোনো কাপড়ও ছিল না, তাই সে উঠে আগে একটা কিছু দিয়ে তার বডিটা ঢেকে নেয়। তারপর যখন কাই ট্যারেনের কাছে আসে তখন দেখে সেখানে তার কঙ্কাল পড়ে আছে। অর্থাৎ না জানি কাই কতদিন এইভাবে এখানে পড়েছিল যে ট্যারেন মরে কঙ্কাল পর্যন্ত হয়ে গিয়েছে। তো ট্যারেনের কঙ্কালকে দেখে সে খুব কষ্ট পায়, আর সে এখন এই মুহূর্তে এই গ্রহে একদম একা পড়ে গিয়েছে, কেউ তার সাথে নেই। কাই তখন ট্যারেনের বডির ওখান থেকে এক মুঠো মাটি নিয়ে স্পেসশিপের মধ্যে এসে বসে পড়ে। সে খুব ইমোশনাল হয়ে যায়। দেখা যায় স্পেসশিপের ইঞ্জিনটাও নষ্ট হয়ে গিয়েছে। তো কাই কম্পিউটার রোবটকে জিজ্ঞেস করে কি হয়েছে। ওই কম্পিউটার বলে ইঞ্জিনটা পুড়ে গিয়েছে, যার কারণে সেটা আর কাজ করছে না। এক কথায় বলতে গেলে এখন এটা অকেজো। কাই বলে কত সময় ধরে আমি ছিলাম না। কম্পিউটার জানায় আপনি কি এই হিসাবটা ঘন্টার হিসেবে জানতে চান নাকি দিন হিসেবে। কাই বলে দিনের হিসেবে। বলো কতদিন হবে আমি ছিলাম না। কম্পিউটার জানায় 34 দিন। কাই তখন বলে লিবারেশন ডে এর আর কতদিন বাকি আছে। কম্পিউটার জানায় সেই দিন আসতে এখনো 42 দিন বাকি। এইসব শুনে কাই বলে এটা আবারও ঘটতে পারে না, যাই ঘটে গিয়েছে তা আর ঘটতে পারবে না, কারণ আমি আমার সময় হারালে আমার বাবাকে হারাবো। তখন কম্পিউটার বলে এখন এখান থেকে যেতে, কারণ সে কিছু বিপদের লক্ষণ দেখতে পাচ্ছে।
তো এরপর কাই বাইরে আসে আর খুঁজতে খুঁজতে কিছু কালেক্ট করে। ওই ইঞ্জিনটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু বারবারই সে ফেল হচ্ছিল। তো রাতে অনেকক্ষণ কাজ করার পর কাই শুয়ে পড়ে স্পেসশিপের ভিতরেই। তবে হঠাৎ করে একটা কিছুর আওয়াজ পেয়ে কাই উঠে কম্পিউটারকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু শব্দ শুনতে পেয়েছো? কম্পিউটার বলে, না কাই, আমাকে এর আগে যারা যারা কন্ট্রোল করেছে, যেমন ট্যারেন এবং অন্যান্যরা, তাদের হার্টবিট আমি বুঝতে পারি, তাদের লোকেশন দিতে পারি, তার বাইরে নয়। তখনই কাইয়ের বডিতে কিছু হয় আর সে খুব কষ্ট পায়, যেন তার বডি কেউ ভেঙে দিচ্ছে। কম্পিউটার জিজ্ঞেস করে, কাই তোমার কি কিছু হয়েছে? তুমি কি কিছু সমস্যাতে আছো? কাই তখন খুবই কষ্ট পাচ্ছিল। কম্পিউটার রিফ বলে, তোমাকে নিজেকে সংযত করতে হবে কাই। কাই বলে, রিফ আমার সাথে এটা কি হচ্ছে? তুমি কি প্লিজ বলতে পারবে আমার সাথে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এসব কি শুরু হলো রিফ? তখন রিফ বলে, তুমি এখানে বিপদে আছো, তাই তুমি এখানে থাকতে পারবে না, তাই এখনই এখান থেকে চলে যাও। এরপর কাই সেখান থেকে রাতেই বাইরে বেরিয়ে আসে আর এখন সে আগের থেকে একটু ভালো হয়ে যায়। তবে কাই দেখে বাইরে কিছু একটা অদ্ভুত ভয়ঙ্কর ক্রিয়েচার আছে, যা হা করে এগিয়ে আসে কাইকে খেতে। তাই কাই সেখান থেকে কোনো মতে প্রাণপণে দৌড়ে পালাতে চেষ্টা করে, এবং তখন কি হয় সেটা আর দেখা যায় না। পরের দিন সকালে দেখা যায় কাই আবারও বেহুশ হয়ে গিয়েছিল আর এখন তার হুঁশ ফিরে আসে এবং সে এখন সুস্থই ছিল, অর্থাৎ গতরাতে তার সাথে কোনো খারাপ কিছুই হয়নি। তো কাই এরপর স্পেসশিপের ভেতরে আসে আর বলে, ভয় যন্ত্রণা এই সবকিছুই ট্রিগার করে। রিফ বলে, তোমার প্রশ্ন আসলে কি কাই? কাই তখন বলে, আমার কাছে কোনো প্রশ্নই নেই, যাই হোক এটা যাই ছিল আমি এটা থেকে পরিত্রাণ পাবই। অর্থাৎ কাইয়ের সাথে যে কি হয়েছিল কাই সেটা নিজেও বুঝতে পারে না। তো এরপর সে বলতে থাকে, আমাকে ওই লিবারেশন ডের আগে যেতেই হবে এখান থেকে। তো তারপর কাই ইঞ্জিনের মধ্যে হাত দিয়ে অনেক রেগে মারধর শুরু করে, কারণ সে কোনোভাবেই এখান থেকে বের হতে পারছিল না। কিন্তু তখন রিফ বলে, কাই আমি কি কিছু বলবো? কাই তখন অনেক রেগে যায় আর বলে, আর কি বলবে তুমি? রিফ বলে, তুমি বলেছো যে তুমি লিবারেশন ডের আগে যাবে এখান থেকে, কিন্তু সেটা তো দুদিন আগেই সেলিব্রেট করা হয়ে গিয়েছে। তো এই কথা শুনে এবার কাই খুবই শকড হয়। তার মানে সে আবারও অনেকদিন পর ফিরেছে, যার মধ্যে লিবারেশন ডেও চলে গিয়েছে। এই সব কিছু ভেবে কাই খুব কান্না করে আর সে একদমই ভেঙে পড়ে। আর এভাবেই তার এখানে আরো 3টা বছর কেটে যায়। কাই তার জীবনের সাথে মানিয়ে নিতে থাকে আর তার ভেতরে থাকা সেই ক্রিয়েচারকে নিয়েও আর ভাবতে চায় না। তো সে বাইরে বসে বসে অনেক কিছু করে সময় পার করতে থাকে। কিছুক্ষণ এইভাবে সময় কাটিয়ে যখন রাতে সে তার স্পেসশিপের ভেতরে ছিল, তখন সে দেখে ট্যারেনের হেলমেটের ভেতরে কিছু জলজল করছে। তাই কাই সেটা নিয়ে বাইরে আসে, সেটাকে সংকেত ভেবে। আর তাকে রিফ বারবারই মানা করে সে যেন এই মুহূর্তে বাইরে না যায়, অনেক কিছুই হতে পারে। তবে কাই তো তার কোনো কথাতেই কান দেয় না, চলে আসে বাইরে। আর সেখানে অনেক রকমের আলো দেখার পর যখন ফিরে আসে তখন দেখতে পায় তার স্পেসশিপের বাইরে কিছু পায়ের ছাপ। এটা দেখে তো সে খুব ভয় পায় আর তাকিয়ে দেখে ভেতরে কিছু হলো কিনা, কিন্তু সে দেখে যে স্পেসশিপের ভেতরে এখন কেউ নেই। তখন রিফ তাকে বলে, আম সরি, আমি তোমার এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমার কাছে একটা থিওরি আছে তোমার এই কন্ডিশন নিয়ে। কাই তখন জিজ্ঞেস করে, কি থিওরি বলো তো? রিফ বলে, আমি বিশ্বাস করছি যে ক্রিয়েচারটা অলিন্ডারকে নতুন করে জন্ম দিয়েছে আর বর্তমানে তোমার আর অলিন্ডারের বডি একইভাবে চলছে। আমি যদি অলিন্ডারের টিস্যুর কোনো স্যাম্পল পেতাম তাহলে আমি বিশ্বাস করি আমি তোমার এই কন্ডিশন থেকে তোমাকে ওভারকাম করতে সাহায্য করতে পারতাম। তবে এই স্যাম্পলটা আমাদেরকে পেতে হলে ওই ক্রিয়েচারকে ফাঁদে ফেলতে হবে। আচ্ছা তুমি কি এই বিষয়ে ভাবনি? কাই তখন বলে, আমি ভেবেছি, এটাই একমাত্র যা আমার মাথায় সব সময় ঘুরপাক খাচ্ছে। রিফ তখন বলে, তাহলে তুমি কি নিজের মনকে বুঝিয়ে নিয়েছো খুব বড় কিছু ত্যাগের জন্য? কাই বলে, তুমি যা বলছো তার মানে কি মৃত্যু? রিফ বলে, হ্যাঁ, তোমার বডির মৃত্যু। এটা সম্ভব যে মৃত্যু এখন তোমার জীবন চক্রের একটি অংশ। 3 বছর আগে তুমি শেষ করেছো অলিন্ডারকে, তবে তার কঙ্কাল রয়ে গেছে। তবুও এর মানে তার চেতনা কোনো না কোনো ভাবে একটি নতুন প্রতিলিপিকৃত শরীরে বেঁচে আছে, আর তাই একটা সম্ভাবনা রয়েছে যে তুমি পার্মানেন্ট ক্রিয়েচার আকারে ফিরে আসতে পারো। কাই বলে, তুমি কি আমাকে জাগিয়ে তুলবে তাহলে সেই রকম করে আমাকে আবারও ফিরিয়ে আনবে? রিফ বলে, আমি চেষ্টা করব। কাই তখন বলে, হ্যাঁ তুমি চেষ্টা করবে। তারপর এখানে কাই জানায় সে নিজেকে মারবে না, সে লড়বে। এটা শুনে রিফ বলে, কাই আমি কিন্তু খুব কমই ভুল প্রমাণিত হই, তাই তোমার উচিত নিজেকেই মেরে ফেলা। এরপর সামনে কি হবে তা কিন্তু বলা যাবে না, তাই যাই করবে ভেবে চিন্তে করবে। তো তারপর রাতের বেলা বেরিয়ে পড়ে কাই ওই ক্রিয়েচারের জন্য ফাঁদ পেতে। আর সেই ক্রিয়েচার আসতেই তার উপর হামলা করে তার ব্লাড কালেক্ট করে ফেলে। আর রিফকে বলে, সত্যিই তুমি জিনিয়াস,
আমাদের আরো কথা বলা উচিত এই নিয়ে। তো এরপর সে ব্লাড স্যাম্পলটা নিয়ে আসে সে রিফের কাছে চেক করানোর জন্য। রিফ তখন বলে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা, আমি টেস্ট করে দেখেছি, সেই টিস্যু স্যাম্পল প্রায় মিলে গিয়েছে, আর সেটা হচ্ছে অলিন্ডারের, আর সেই সেলস গুলো তার আসল বডি থেকেই নেওয়া হয়েছে, আর এর সাউন্ড তোমাকে তার আসল লোকেশনে দেখাবে। কাই বলে, তো এটা সেই একই সাউন্ড যে রাতে আমি অলিন্ডারকে মেরেছিলাম, তুমি কি আগে এই সাউন্ড শুনেছিলে? রিফ বলে, হ্যাঁ আমি শুনেছি, যখন তুমি নিজের গলা কেটেছিলে। এটা হতে পারে চাঁদ আমাদের ইশারা করছে, আর হয়তো এইভাবে তোমাকে মৃত্যুর আগেই সতর্ক করছে, আর এই চাঁদই হয়তো তোমার মৃত্যুর পর প্রতিবারই তোমাকে আবারও তৈরি করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে আগের মতো। কিন্তু তোমার হাত কেন কাঁপছে? কাই বলে, না না কিছু না, আমি ঠিক আছি। তখন রিফ বলে, তোমার বডি তো আবার নতুন করে তৈরি হয়েছে, আর বাকি সবকিছু শেষ হলেও তোমার বডির এই হাত কাঁপাটা কেন এখনো আছে? তুমি যদি আমাকে বলতে তার কারণ কি, তাহলে আমি হয়তো কিছু করতে পারবো। কাই বলে, আমি জানি না এমন কেন হয়, আর কি তার কারণ, আমি তো কোনো বায়োলজিস্ট না। রিফ বলে, আমার কাছে কিছু ইনফরমেশন আছে এই বায়োলজিস্ট নিয়ে, কারণ যেহেতু তুমি এটা মেনশন করেছো তো আমার মেমোরিতে সেটা এসেছে, আমি কি বলবো এই ব্যাপারে? কাই বলে, না আমি কিছু শুনতে চাইছি না। রিফ তখন বলে, আমি সরি কাই, কিন্তু আমি খুব কম সুযোগ পাই তাকে নিয়ে বলার, তাই আমি কি একটা সুযোগ পেতে পারি কথা বলার তাকে নিয়ে? আমি সত্যি এই ব্যাপারে কথা বলতে চাই, কিন্তু আমাকে তুমি অনুমতি না দিলে আমি সেটা করতে পারবো না। কাই বলে, আচ্ছা বলো কি সেটা? রিফ বলে, এই যে এখানে কিছু সাজেশন আছে, তুমি কি দেখবে? কাই তখন বলে, আমি যাই দেখি না কেন, আমার কি সেটা দেখার পর ভালো লাগবে? রিফ বলতে থাকে, আমি জানি না সেটা। তো এরপর কাই প্রেস করে কি সেটা দেখার জন্য, তো সেখানে ছিল একটা অডিও রেকর্ড। কাই বলে, তুমি রেকর্ড করেছো তাই না? তো এখানে সেই রাতের রেকর্ড ছিল যে রাতে অলিন্ডার আক্রমণ করতে গিয়ে মেরেছিল ট্যারেনকে। কাই বলে, আমি এই সব রেকর্ড আর সহ্য করতে পারবো না, আমি শুনবো না। রিফ তখন বলে, কাই প্লিজ এটা শোনো, এখান থেকে অনেক কিছু বোঝার আছে, আর এই যে সেই রাতে কিন্তু তুমি ট্রান্সফর্ম হয়ে যাওনি, এটা ছিল তোমার প্রথম মৃত্যু, অর্থাৎ তোমার বডির প্রথম মৃত্যু। দুইটা মৃত্যু, দুইটা বডি। আমি যদি কিছু সেকেন্ড পেছনে যাই তাহলে তুমি দেখতে পারবে যে তখন পর্যন্ত কিন্তু ট্যারেন বেঁচে ছিল, অন্তত সেই সময়ে সে ছিল, তার হার্টবিট চলছিল, কিন্তু এরপর তার হার্টবিট দূরে সরে যায় আর সে তখন অদৃশ্য হয়ে যায়। কাই তখন জিজ্ঞেস করে, তাহলে কি সে বেঁচে আছে? রিফ জানায়, এখানে অনেক কিছু আছে, আমরা এই রেকর্ড থেকে জানতে পারবো। আমাদেরকে অলিন্ডার বলেছিল হার্ট খুঁজতে, তো তার বলার কারণ এটাই ছিল, যদি আমরা সেই হার্টকে খুঁজে বের করে ধ্বংস করে দেই তাহলেই তার এবং তোমার যন্ত্রণার ইতি হবে। কাই বলে, আর তুমি এই পুরো সময়টা জানো? রিফ বলে, আমি শুধু সেগুলোই শেয়ার করতে পারি যা আমার জানা আছে, আই এম সরি, এর থেকে আমি বেশি কিছুই বলতে পারবো না। তো এরপর এখানে আর কোনো কথা হয় না তাদের। কাই এখন তার বাস্তবতাকে মেনে নিয়েছে, কিন্তু সে নিজেকে নিজে মারতে চাইছিল না। তো এরপর কাই পুরাতন প্রব রিসার্চ থেকে কিছু কালেক্ট করে আর রিফকে বাইরে নিয়ে আসে শূন্যে রাখে, কারণ তার কাছে মনে হচ্ছিল রিফ ভেতরে থেকে থেকে বিরক্ত। তাই রিফ বলে, কি করে করেছো এসব? কাই তখন, এবার আমরা সেখানে যাই, দেখি তাকে পাওয়া যায় কিনা। তো এরপর কাই আর রিফ সেখান থেকে হাঁটতে শুরু করে আর পৌঁছে যায় একটা টানেলের সামনে। কাই বলে, কি করে সে এখান থেকে বাইরে আসবে? রিফ বলে, সম্ভবত সে সুড়ঙ্গের মধ্য দিয়ে গেছে। তারপর কাই জিজ্ঞেস করে, তুমি কি একটু স্ক্যান করে দেখবে যে এখানে কি অন্য কোনো রাস্তা আছে এর মতোই? রিফ তখন বলে, এখানে আরো অনেকগুলো টানেল আছে, তার মধ্যে কিছু আসল টানেলও আছে। তো তারপর তারা ভেতরে আসতে শুরু করে, যেখানে ছিল অন্ধকার আর অন্ধকার। তারপর ভেতরে আসার পর কাই বলে, রিফ এবার ম্যাপিং করো তাড়াতাড়ি, তুমি ঠিক আছো তো রিফ? রিফ বলে, আমি অনুভব করতে পারছি খুব শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক কিছু ইন্টারফেয়ার করছে। কাই তখন বলে, আমরা কি সেটা হ্যান্ডেল করতে পারবো? রিফ তখন উত্তর দেয়, আচ্ছা চলো ওই দিকে চলো। তারপর রিফ আর কাই অন্যদিকে যেতে শুরু করে। সেখানে গিয়ে কাই কিছু একটা গন্ধ পেয়ে রিফকে বলে, তুমি কি গন্ধটা পেয়েছো? এরপর সে বলে, রিফ কিছু একটা লাইট অন করো, মানে কিছু একটা উজ্জ্বল আলো আসবে এইরকম কিছু অন করো। রিফ জিজ্ঞেস করে, মানে? কাই বলে, মানে তোমার স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে দাও সর্বোচ্চ। তো রিফ এরপর কাইয়ের কথা মতো তার স্ক্রিনের আলো বাড়িয়ে দেয়। রিফ আলো বাড়াতে গিয়ে একটা ভিডিও অন করে ফেলে, যার জন্য ওই ক্রিয়েচারটা জেগে যায়। কাই তাড়াতাড়ি এসে সাউন্ড অফ করে, কিন্তু ততক্ষণে ওই ক্রিয়েচার বাইরে এসে আক্রমণ করে বসে। ক্রিয়েচার প্রথমেই এসে রিফকে এক লাথি দিয়েই ফেলে দেয়, আর পরে সে কাইকে আক্রমণ করে আর তাকে কামড়ে দেয়। কাই নিজেকে বাঁচানোর জন্য তার হাতে থাকা হাতিয়ার দিয়ে ওই ক্রিয়েচারকে আঘাত করে, আর কোনো মতে ওই ক্রিয়েচারের হাত থেকে বেঁচে যায়। পরে সে কিছু একটার আওয়াজ পেয়ে মাথা ধরে থাকে, কারণ তার মাথায় খুব পেইন হচ্ছিল। তো কিছুক্ষণ পর সেটা না থাকলে কাই উঠে সেদিকে যেতে চায়।
আর দেখে ওখানে অলিন্ডার সহ তার দেহও আছে। সে প্রথমে অলিন্ডারকে চেপে ধরে মেরে ফেলে আর রিফ বিদায় জানায় অলিন্ডারকে, কারণ আজ সে তার সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেল। তারপর কাই নিজেকে দেখে সেখানে, কিন্তু কি করে মারবে বুঝতে পারে না। তাই সেখান থেকে সে তার নকল পাটা নিয়ে বাইরে আসে আর রিফকে জিজ্ঞেস করে, এইদিকে এই কি? রিফ বলে, হ্যাঁ, এখানে সে সব তৈরি করেছিল আর লঞ্চও করেছে। তো তারপর কাই আর রিফ বুঝতে পারে সে বেঁচে আছে, অর্থাৎ ট্যারেন বেঁচে আছে। কাই তো খুব খুশি হয় এটা জানার পর। তখন কাই দেখে রিফের সমস্যা হচ্ছে। সে বুঝতে পারে এটা তার নকল জুতাতে রাখা পালস গ্রেনেডের জন্য হচ্ছে। রিফ তখন বলে, কিন্তু তুমি এটা তোমার পায়ের সাথে কেন রাখো? কাই জানায়, আমি কখনো এইসব করতে চাইনি। তো এইসব কথা বলার মাঝেই সেখানে কিছু স্কেপ পডস এসে ধ্বংস হয় নিচে পড়ে। কাই সেগুলো দেখে দৌড়ে কাছে যায় আর দেখে এগুলো তো স্কেপ পডস, কিন্তু এইগুলো এইভাবে কেন ধ্বংস হচ্ছে তার কারণ কি হতে পারে? এগুলো তো তারা 3 বছর আগে লঞ্চ করেছে, তাহলে এখন কেন এইসব তারা শাটডাউন করে দিল? সে আরো বলতে থাকে, আমি তো এগুলো আকাশে দেখেছি এতদিন, তাহলে কি করে এটা সম্ভব হলো? এরপর সে রিফকেও জিজ্ঞেস করে, রিফ, তোমার কাছে অদ্ভুত লাগছে না এইসব? রিফ বলে, আমার কাছে এই নিয়ে কিছু ইনফরমেশন আছে, তুমি কি দেখতে চাও? তো কাই এরপর সেখানে প্রেস করে দেখার জন্য যে রিফ তাকে কি দেখাতে চায়। তো তারপর এখানে সে কিছু ইনফরমেশন পায় এই বিষয়ে যে তারা তাদের জেলের সিস্টেম আগের থেকে একটু পরিবর্তন করেছে। তো তারা এবার একটা বড় করে জেলখানা তৈরি করার প্ল্যান করছে। এরপর এইখানে আরো কথা বলার আগে কাই ভালো করেই বুঝতে পারে এই সব করছে হ্যাচ, আর হ্যাচ শুধুমাত্র এতদিন তাকে ইউজই করেছে অ্যারোহেডের ডাটার জন্য। তাই সে তার পুরাতন কম্পিউটারের মধ্যে সবকিছু রেখে সেটা নিয়ে বাইরে আসে আর দেখা যায় সেখানে কিছুক্ষণ পরই আসে 2 জন মানুষ, আর তাদের মধ্যে একজন ছিল ওই হ্যাচ। আর হ্যাচ এসে বলে, আম সরি, আমার একটু এখানে আসতে দেরি হয়ে গেল। আমি তোমার মেসেজটা পেয়েছি কিন্তু লেটে। যাই হোক, এখন যেহেতু এসে পড়েছি, এবার আশা করছি সবকিছু ঠিক হবে। কাই তখন বলে, তো তুমি এই সব কিছু করেছো? তুমি ওই পডসগুলো শাটডাউন করেছো? হ্যাচ বলে, তুমি কি জানো তারা কি করার চেষ্টা করেছিল? কাই তখন উত্তর দেয়, হ্যাঁ, আমি সব জানি। তারা একটা জেলখানা তৈরি করতে চাইছিল। হ্যাচ তখন বলে, এটাকে তৈরি করা বলে না, তারা খুঁজে বের করেছে। আর যাই হোক, আমি চাই শুধুমাত্র ওই অ্যারোহেডের ডাটা, আমাকে সেগুলো চুপচাপ দিয়ে দাও। কাই তখন বলে, আমি যদি তোমাকে সেগুলো না দেই তাহলে কি তার জন্য তুমি আমাকে খুন করবে? হ্যাচ বলে, আমার কাছে সবসময় প্ল্যান বি থাকে। তো এরপর এখানে কথা বলার মাঝে কাই অনেক তর্ক করছিল, তাই হ্যাচ তাকে মেরে সেখানেই বেহুশ করে দেয় আর নিয়ে আসে তার স্পেসশিপের ভেতরে। এরপর যখন তার হুঁশ ফেরে, হ্যাচ তাকে বলে তার একটা নরম দিক আছে। সে বলতে থাকে সে চাইলে সে সেই দিকটা সামলাতে পারে। এরপর সে কাইকে বলে সে আশা করছে যে কাই তাকে মিথ্যা বলবে না। কাই তখন বলতে থাকে, তুমি তো তাদের সবাইকে খুন করেছো তাই না? হ্যাচ তখন বলে, না, আমি সবাইকে খুন করিনি, একজন বেঁচে গিয়েছে, কারণ আমি ভেবেছিলাম সে তুমি। তো এবার তুমি আমাকে ডাটা দাও, আর সেই ডাটা না দিলে মনে করো যে বেঁচে ছিল সেও শেষ, তাকেও আমি একেবারে খতম করে দিব। আর এই সময় দেখা যায় যে সেখানে ট্যারেন আছে, অর্থাৎ সে মারা যায়নি। তো তারপর কাই বলে, তুমি যে ডেটা চাইছো সেটা প্রোবে আছে বাইরে। তো হ্যাচ যখন সেটার কাছে যায় তখনই সেখানে ব্লাস্ট হয়, কারণ সেখানে কাই আগে থেকেই গ্রেনেড লাগিয়ে রেখেছিল। এইদিকে কাই তার আসল ক্রিয়েচার রূপে চলে আসে, কারণ ওই গ্রহে যাওয়ার পরই কোনোভাবে সেই ক্রিয়েচার তার বডিতে চলে এসেছে। তো এখন সেই ক্রিয়েচার রূপে সে ট্যারেনকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই দেখা যায় ট্যারেন তাকে একটু শান্ত হতে বলে। কাইও তখন তার কথা শুনে শান্ত হয়। তো তারপর বাইরে বেরিয়ে আসে তারা। তখন রিফ বারবার তাকে বলে নিজেকে কন্ট্রোলে রাখতে, তাহলে সে এই ক্রিয়েচারকে নিজের ভেতরেও কন্ট্রোল করতে পারবে আর যখন তখন সুবিধা মতো ইউজও করতে পারবে। কাই তখন রেগে রিফকেও ভেঙে ফেলে, কারণ তার মধ্যে তখন ওই ক্রিয়েচার জেগে উঠেছিল। তবে একটু পরে দেখা যায় বহু কষ্টে কাই নিজেকে কন্ট্রোল করতে সক্ষম হয়। তো এরপর কাই ট্যারেন এবং রিফের কাছে এসে তাদেরকে ধন্যবাদ জানায়। দেখা যায় রিফের একটু ক্ষতি হলেও সে এখনো ঠিক আছে। তবে অন্যদিকে আমরা দেখতে পাই যে হ্যাচ এখনো বেঁচে আছে আর সে আবারও চলে আসে মারার জন্য। তবে এখন কাই যেহেতু তার নিজের মধ্যে থাকা ওই ক্রিয়েচারকে কন্ট্রোল করতে পারে, তাই সে তার ক্রিয়েচার শক্তি দিয়ে হ্যাচের উপর আক্রমণ চালায় আর তাকে প্রাণে মেরে ফেলে।